নমস্কার বন্ধুরা, আজকে সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প ভুতুড়ে কামরা, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। ওদের বাড়ির নিম গাছটার তলায় বসে কান চুলকোতে চুলকোতে বল্টুদা আমায় জিজ্ঞেস করলো, আচ্ছা প্যালা, ভূত সম্বন্ধে তোর আইডিয়াটা কি? আমি বললুম, কোনো আইডিয়াই নেই। শুনে বল্টুদা ভীষণ বেজার হলো। এতই বেজার হলো যে খচ করে কানে একটা খোঁচাই খেয়ে গেল। শেষে মুখটাকে এক ভার রাবড়ির মতো করে বলল, কেন আইডিয়া নেই কেন? আমি বললুম, কি করে থাকবে, কখনো তো দেখিনি। শুনে টুনেও কিছু মনে হয় না? একদম না। লোকে নানা রকম ডেসক্রিপশান দেয়। কেউ বলে খামোকা একটা কাটামুন্ডু ঘ্যাঁচাত করে কামড়াতে এলো, কেউ বলে সাদা কাপড় পরে রাত দুপুরে ছাতের ওপর হেঁটে যাচ্ছে, আবার কেউ বলে আম গাছে এক পা আর জাম গাছে এক পা দিয়ে। ভল্টুদা বললে, বাজে বকিসনি, ধর এই নিম গাছটার তলায় একটা ভূত আছে। এই দিন দুপুরে এই দারুণ চমকে আমি একবার নিম গাছটার দিকে চেয়ে দেখলুম। না, ভূত টুত কিছু নেই, কেবল ঠিক আমার মাথার ওপরেই একটা কাক বসে রয়েছে। কাককে আদৌ বিশ্বাস নেই। একটু সরে বসলুম তক্ষুনি। বল্টুদাকে বললুম, তোমার নিম গাছের ভূতটাকে আমি খামোখা ধরতে যাব কেন? কি দরকার আমার? ভূত ধরা টরা আমি আদৌ পছন্দ করি না, তোমাকে সাফ বলে দিচ্ছি। কিন্তু মনে কর, ভূত যদি তোকেই ধরে, মানে তোকেই ধরতে পছন্দ করে যদি? আমি দস্তুর মতো ঘাবড়ে বললুম, বল্টুদা, এবার আমি বাড়ি চলে যাব। বল্টুদা খপ করে আমার হাত ধরে টেনে বসালো। বললে, আহা, যাচ্ছিস কেন? বললুম বলেই কি সত্যি সত্যি ভূতে ধরেছে নাকি তোকে? মানে আমি সেদিন ভূতের পাল্লায় পড়েছিলুম কি না, সেই ব্যাপারটাই তোকে বলবো। আমি বললুম, তুমি আবার কবে থেকে টেনিদার মতো গল্পবাগিস হলে বল্টুদা? টেনিদার নাম শুনেই বল্টুদা জ্বলে গেল। বললে, টেনি? তার কথা আর বলিস নি। তোদের দলের ওই সর্দারটা এক নম্বরের গুলবাজ। খালি বানিয়ে বানিয়ে যা তা গল্প বলে। সেদিন আবার আমাকে দিব্যি ভুজুং ভাজুং দিয়ে দি গ্রেট আবার খাবো রেস্তোরাঁয় 2.5 টাকার খাবার খেয়ে গেল। নাকটাকে কীরকম যেন তেলে ভাজা সিঙারার মতো করে বল্টুদা বলল, ছো ছো, যাবার আগে আমার পিঠ চাপড়ে কী সব মেফিস্টো ফিলিস বলেও গেল, কিছুই বুঝতে পারলাম না। রামো রামো, টেনি আবার একটা মানুষ। বুঝতে পারলুম টেনিদা বল্টুদার প্রাণে দারুণ দাগা দিয়ে গেছে। 2.5 টাকার শোক বল্টুদা ভুলতে পারছে না। আমি সান্ত্বনা দিয়ে বললুম, টেনিদার কথা ছেড়ে দাও, ও ওই রকমই। তোমার ভূতের গল্পটাই বলো। গল্প আমি বানিয়ে বলার মধ্যে নেই, যা বলবো একদম সত্য ঘটনা। আচ্ছা, বলতে থাকো। তখন বল্টুদা আরেকবার বেশ করে কান চুলকে নিল, তারপর বলতে থাকলো, আমার বড়দির বড় মেয়ে দিল্লিতে জন্মেছে বলে, যার নাম রাজধানী। ছোটবেলায় যাকে আমি ভুল করে দাঁতখানি বলে ডাকতুম। আর বড়দি যাকে বলতো ধানি লঙ্কা, তার বিয়ে হয়েছে এক কলিয়ারি ইঞ্জিনিয়ারের সঙ্গে। এবার পুজোর ছুটিতে আমি সেখানে বেড়াতে গিয়েছিলুম। দিন 10 বেশ আরামে থেকে খুব খেয়ে দিয়ে ওদের মোটর গাড়িতে অনেক বেরিয়ে ঠেরিয়ে কলকাতায় ফিরে আসছিলুম। সন্ধ্যের পরে গাড়ি বদলাতে হলো একটা ছোট জংশন স্টেশনে। ট্রেনে বেজায় ভিড়। শেষে দেখি পেছন দিকের একটা সেকেন্ড ক্লাস কামরা থেকে সব যাত্রী হুড়মুড় করে নেমে যাচ্ছে। দেখে খুব মজা লাগলো। আমি ফাঁকা গাড়িটায় টুক করে উঠে বসলুম।
শতরঞ্চি জড়ানো ছোট বিছানাটা পেতে মাথার কাছে সুটকেসটা রেখে বেশ নিশ্চিন্ত হয়ে বসে পড়া গেল। ট্রেন আরও প্রায় 20 মিনিট এখানে থাকবে। আমি উঠে বসে দেখতে লাগলুম। অন্য সব গাড়িতে লোক উঠছে নামছে, এদিকে কেউ আর আসছে না। বোধহয় পেছন দিকের গাড়ি বলেই এটার ওপর কারুর নজর নেই। আমার ভীষণ ভালো লাগছিল। একটা রেলের কামরায় একলা যেতে ভারী মজা লাগে। নিজেকে বেশ লাডবেলাটের মতো মনে হয়। এর মধ্যে দুই মারোয়ারি যাত্রী অনেক লটবহর নিয়ে আমার গাড়ির দিকে তাক করে আসছে বলে বোধ হলো। ভাবলুম, এই রে, এসে ঢুকলো বুঝি। হঠাৎ একজন লোক তাদের কি যেন বললে, অমনি তারা সঙ্গে সঙ্গে উল্টো দিকে ছুটল। আমার স্বস্তির নিঃশ্বাস পড়ল বটে, কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারলুম না। তারপরেই মনে হলো ওদের বোধহয় 3rd ক্লাসে টিকিট ছিল। ওই লোকটা বলে দিয়েছে এটা 2nd ক্লাস, সেই জন্যেই সরে পড়ল। যাই হোক, বেশি ভেবেচিন্তে লাভ নেই। গাড়ি ছাড়তে আরও কিছু দেরি আছে, কিন্তু আমি আর বসতে পারছিলুম না। একে তো আসবার আগে বিস্তর খাইয়েছে, বলেছে ছোট মামা রেলে খালি পেটে যেতে নেই, শরীর খারাপ করে। আমিও তাই শুনে লুচি মাংস মিষ্টিতে গলা পর্যন্ত ঠেসে নিয়েছি। 3 ঘন্টা পেরিয়ে গেল, পেটে এখনও 1.5 মণ ভার। তা রাত প্রায় 10:30 বাজে। দারুণ ঘুম পাচ্ছিল। গাড়িতে যে ওঠে উঠুক, আমি তো আপাতত লম্বা হই। যা ভাবা তাই করা। আমি শুয়ে পড়লুম। গাড়ি ছাড়তে বোধহয় মিনিট 10 দেরি ছিল তখনও, কিন্তু আমার ঘুমিয়ে পড়তে 3 মিনিটও লাগলো না। আর সেই ঘুমের ভেতরেই টের পেলুম ট্রেনের হুইসিল বাজছে। কামরাটা নড়তে আরম্ভ করেছে। প্রাণপণ চেষ্টায় আধখানা চোখ খুলে দেখলুম অন্য যাত্রী আর কেউ ওঠেনি। নিশ্চিন্তে ঘুমোনো যাক তবে। নিশ্চিন্তেই আমি ঘুমোলুম। রাত তখন কত হয়েছে জানি না। হঠাৎ আমার চটকা ভাঙল। ভীষণ মশা কামড়াচ্ছে, আর কীরকম একটা গন্ধ নাকে লাগছে। চমকে চেয়ে দেখি গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। কামরায় নিতল অন্ধকারে গোটাচারেক আলো জ্বলছিল, পাখা ঘুরছিল, কিন্তু এখন আলোও নেই, পাখাও চলছে না। ব্যাপারটা কি? বাইরে তাকালুম, কিচ্ছু দেখা যাচ্ছে না। শুধু কালো পাঁচিলের মতো থমথমে অন্ধকার। সে অন্ধকারে একটাও তারা নেই, জোনাকি নেই, কিছুই নেই। জানলার অন্যদিকে তাকালুম, ঠিক একই দৃশ্য। যেন রাতারাতি গাড়িটাকে কেউ একটা আলকাত্রাস সমুদ্রের ভেতর তলিয়ে দিয়েছে। তারপর মনে হলো কেবল আলকাত্রা নয়, ধোয়ার মতো কি যেন কুণ্ডলি পাখি উঠছে তার ভেতর। নিশ্চয়ই কুয়াশা। ব্যাপারটা কি? রাত যে কখনো এত অন্ধকার হয় সে আমি স্বপ্নেও জানতুম না। আকাশে যদি ঘন কালো মেঘ দেখা দেয়, তার ভেতরেও অন্তত আবছা একটা আলোর আভাস থাকে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়। তাও যদি না হয়, লাইনের ধারে ঝোপে জঙ্গলে অন্তত 2-1টা জোনাকির ফুলকি জ্বলে। এমন কাণ্ড তো কখনো দেখিনি। ট্রেন কি কোনো স্টেশনে থেমে আছে? তাহলে আলো কই? স্টেশনের বাইরে লাইন ক্লিয়ার না পেয়ে দাঁড়িয়ে আছে? তাহলে সিগন্যালের বাতিও তো দেখা যাবে। কোথায় সেসব? এদিকে একটা অদ্ভুত গন্ধ পাক খাচ্ছে আমাকে ঘিরে ঘিরে। আর কি নিদারুণভাবে মশা কামড়াচ্ছে সে আর তোকে কি বলবো প্যালা। তার উপর দুর্দান্ত গরম। আমি বসে বসে ঘামতে লাগলুম। বেঞ্চির ওপর পা ছড়িয়ে বসেছিলুম। মশাদের যত নজর দেখছি পায়ের ওপরেই। শেষে জেরবার হয়ে একটা চাটি যেই হাঁকড়েছি, তোরে কি বলবো প্যালা, সেটা আমার পায়ে লাগলো না।
খড়খড়ে লোমওয়ালা নরম কি একটা জিনিসের ওপর ঘপাং করে গিয়ে চটটা পড়ল। ঘুত করে কি একটা বিকেল আওয়াজ হলো। কালো মতন কে যেন শূন্যে লাফিয়ে উঠল। আমার চোখের সামনে দুটো সবুজ আগুন দপদপ করে উঠল। তারপরেই কি যেন ধপাত করে বাইরে পড়ে গেল। আমি বুঝতে পারলুম কামরার দরজাটা খোলা। উঠে বন্ধ করব কি, হাত পা আমার আতঙ্কে ঠান্ডা হয়ে এলো। কে এই কালো জীব? কি সে? ট্রেনের ভেতরে সে আমার পায়ের কাছে কোত্থেকে এলো? কেনই বা চড় খেয়ে ঘুঁত করে লাফিয়ে উঠল, আর লাফিয়েই বা গেল কোথায়? অমন অস্বাভাবিক দুটো সবুজ চোখই বা কেন? আর সে চোখে কোনো হিংস্র প্রতিহিংসা লুকিয়েছিল কি? তবে কি এসব ভৌতিক ব্যাপার? ব্যাস, মনে করতেই আমার মাথার চুল খাড়া হয়ে গেল। এইবার বুঝতে পারলুম গাড়ির এই কামরাটা নিশ্চয়ই ভুতুড়ে। তাই জংশন স্টেশনে লোকগুলো সব হুড়মুড়িয়ে এই গাড়ি থেকে নেমে পালিয়েছে। তাই মারোয়ারি দুজন এই গাড়িতে উঠতে এসেও অমন ঊর্ধ্বশ্বাসী উল্টো দিকে দৌড় দিয়েছে। আর আমি এমন নিরেট গর্ধব যে এসব দেখেও কিছু বুঝতে পারিনি। এই মারাত্মক ভুতুড়ে কম্পার্টমেন্টে উঠে নিশ্চিন্তে ঘুম লাগিয়েছি। কি করব এখন? নেমে পড়ব গাড়ি থেকে, তারপর যেদিকে চোখ যায় টেনে দৌড় লাগাবো? কিন্তু এই অন্ধকারে চোখ আর কোন দিকে যাবে? দিক বিদিক দূর থেকে নিজের হাত পা পর্যন্ত দেখতে পাচ্ছি না যে। আর পালাবো? চোর ডাকাতের হাত থেকে পালানো যায়, পুলিশের হাত থেকেও হয়তো যায়, কিন্তু ভূতের পাল্লা থেকে? খপ করে 30 গজ লম্বা একখানা হাত বাড়িয়ে ঘাটটি টেনে ধরবে। হঠাৎ টপ টপ টপাত মাথার ওপর কয়েক ফোঁটা ঠান্ডা জল পড়ল। তারপরেই বাইরে বিটকেল ছ্যাড়াত ছ্যাড়াত আওয়াজ। ঠিক মনে হলো কে যেন একটা লম্বা পাইপ দিয়ে জল ছুটছে। শুধু মনে হওয়া নয়, ছ্যাঁত করে কোত্থেকে একরাশ বিচ্ছিরি জল আমার নাকে মুখে এসে আছড়ে পড়ল। বাপরে, গেছি গেছি বলে আমি জানলা বন্ধ করে ফেললুম। সামনে সেই আওয়াজটা চলতেই লাগলো। মনে হলো সেই অথই অন্ধকারে একপাল পেতনির বাচ্চা আলকাতরা গোলা নিয়ে হোলি খেলছে। আমি বসে বসে রঘুপতি রাঘব ঠাঘব গাইতে চেষ্টা করলুম, গলা দিয়ে গান বেরোলো না। খালি বু বু করে এমন যাচ্ছে তাই আওয়াজ বেরোতে লাগলো যে আঁতকে উঠে চুপ করে গেলুম। ভয়ে কাঠ হয়ে কতক্ষণ বসে আছি জানি না। জলের সেই ছ্যারছ্যারানি কখন থেমে গেছে তাও টের পাইনি। আচমকা সেই কালি ঢালা অন্ধকার আর সাদা কুয়াশার ভেতরে একটা লাল আলো। বিশ্বাস করবিনি পেলা, শুধুই একটা লাল আলো ঠিক গাড়িটার দিকে এগিয়ে আসছে। জানলার কাচের মধ্যে দিয়ে স্পষ্ট দেখলুম। আমার মনে হলো এক চোখা যেন একটা দৈত্য হাঁ করে চলে আসছে আমার দিকে। এতক্ষণ চুপ করেই ছিলুম। এইবার আমি বাপরে মারে করে একটা আকাশ ফাটানো চিৎকার ছাড়লুম। আর লাল আলোটা যেন শূন্যের ভেতরে থমকে দাঁড়ালো। তারপর কোন দিকে যেন মিলিয়ে গেল। আমার আর চোখ মেলে চেয়ে থাকবার সাহস ছিল না। বেশ বুঝতে পারছিলুম এই ভুতুড়ে রেলগাড়ির কামরাতেই অপঘাতেই আমার প্রাণটা যাবে। একবার গলায় হাত দিয়ে পৈতেটা খুঁজে দেখলুম, কিন্তু তাকে তো সেই 7 বছর আগে জামার সঙ্গে ধোপা বাড়িতে চালান করে দিয়েছি। এখন আর কোথায় পাওয়া যাবে? বেশ বুঝতে পারলাম আজ আমার 12টা বেজে গেল। আমাকে নিয়ে এই ভুতুড়ে কামরাটা যে কোন নরকে গিয়ে হাজির হয়েছে জানি না, কিন্তু একটার পর একটা বিভীষিকা আসতে থাকলো। আমার রক্ত একদম জমাট বেঁধে যাবে।
তারপরেই সোজা হার্ট ফেল। বাড়িতে মা বাবার কাছে পৌঁছতে পারবো না, এখান থেকেই সোজা ভূতের দলে ভর্তি হয়ে যাব। চোখ বুজে মনে মনে রাম নাম জপ করছি, এমন সময় বাঁচখাই গলায় কে বললে, "হেউ রক!" আঁতকে লাফিয়ে উঠলুম। অন্ধকার জায়গায় কোত্থেকে ঝলমলে আলো, আর আলোয় ইয়া ঢ্যাঙা এক সাহেব দাঁড়িয়ে। আবার বাঁচখাই স্বরে বললে, "ইউ রক, কৌন হ্যায়?" ওরে বাপরে, সাহেব ভূত! আমার রাম নাম গিয়ে ব্রহ্মরন্ধ্রে পৌঁছল। এবার একখানা মোক্ষম চিৎকার ছেড়ে আমি গাড়ির মেঝেতে চিৎপাত হয়ে পড়লুম। বিশ্ব সংসার মুছে গেল। এই পর্যন্ত বলে বল্টুদা থামল। আমি আকুল হয়ে বললুম, তারপর? তারপর আর কি, ভীষণ যা তা ব্যাপার। মানে আবার কি? কামরাটা খারাপ। জংশন স্টেশনে সেই জন্য ট্রেন থেকে কেটে নিয়ে শেডের মধ্যে ঢুকিয়েছিল আমাকে শুদ্ধ। ঘুমের ঘরে কিচ্ছু টের পাইনি আমি। জুত পেয়ে একটা কালো কুকুর আমার বিছানায় উঠে এসেছিল। গাড়ি ধোয়ার জল ছড়ছড় করে আমার মুখে এসে পড়েছিল। লাল লণ্ঠন হাতে একটা কুলি এদিকে আসছিল। আমার চিৎকারে ভয় পেয়ে ডেকে এনেছিল ওদের ইন্সপেক্টরকে, আর তাকে দেখেই আমার দাঁত কপাটি লেগে গিয়েছিল। আমি বললুম, হ্যাঁ? বল্টুদা বললে, হ্যাঁ, আমি তোমার টেনিদার মতো বানিয়ে গল্প বলি না, এ হলো রিয়েল ভূতের ব্যাপার। আচ্ছা, এবারে বাড়ি যেতে পারি। এই বলে বল্টুদা উঠে পড়ল। হনহন করে নিজেই হেঁটে চলে গেল আলেকজান্ডারের ভঙ্গিতে। এতক্ষণ আপনারা শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প ভুতুড়ে কামরা। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।